অবশেষে ফাঁসি হলো বাংলাদেশের জামাতে ইসলামের সহ সম্পাদক আব্দুল কাদের মোল্লার। বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় রাত 10:05 অর্থাৎ ভারতীয় সময় রাত 9:35 ঢাকা সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। 11:14 তার দেহ ঢাকা সেন্ট্রাল জেলের বাইরে নিয়ে আসা হয়। এরপর তার দেহ নিয়ে যাওয়া হয় মোল্লার পিতৃধাম ফন্দিপুরে। সব দেহ বহনকারী দলের সঙ্গে ছিলেন মোল্লার ভাই মোল্লা নঈমুদ্দিন আহমেদ। তিনি জানান, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছাতেই হয়েছে সবকিছু। ফাঁসির পর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মেহবুব আলম বলেন, ন্যায়ের জয় হলো। বুচার অফ মিরপুর বা মিরপুরের কসাই মোল্লার মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তি হল। নতুন এক অধ্যায়ের রাজনীতিরও অভ্যুত্থান হল আব্দুল কাদের মোল্লার তার ফাঁসির সঙ্গে সঙ্গে। মোল্লার ফাঁসির কিছুক্ষণ পরেই আটক করা হয়েছে জাতীয় পার্টির প্রধান প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 এরশাদকে আটক করে। যদিও এই ব্যাটালিয়নের কমান্ডার কিসমত হায়দার সংবাদ মাধ্যমকে জানান, এরশাদ অসুস্থ বোধ করায় তাকে ঢাকা মিলিটারি হসপিটালে ভর্তি করা হয়েছে। জামাতে ইসলাম রবিবার বাংলাদেশে হরতালের ডাক দিয়েছে। অবশ্য বৃহস্পতিবার বিকেল থেকেই রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্র চলছে সামরিক বাহিনীর টহল। বৃহস্পতিবার ফাঁসির পর শুক্রবার ভোর 4:20 বাংলাদেশের আমিনাবাদ জেলার ফন্দিপুরে সমাহিত করা হল জামাত ইসলাম নেতা কাদের মোল্লা আলীকে। ঢাকা থেকে কড়া নিরাপত্তায় কল্লিলতা লঞ্চে করে তার দেহ নিয়ে আসা হয় ফন্দিপুরে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। পাশাপাশি অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। খুন, জখম, অগ্নিসংযোগ, লুটতরাজ, বোমায় বাংলাদেশ এখন রণক্ষেত্র। বাংলাদেশের স্বাধীনতার উদযাপন 16 ডিসেম্বর। তার মাত্র 4 দিন আগে বাংলাদেশে এলো যেন এক বিজয়ের বার্তা। প্রথম যুদ্ধাপরাধী হিসেবে কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর হওয়া মাত্র ঢাকা শাহবাগ স্কোয়ারে দলে দলে জমায়েত হন মানুষ। এই শাহবাগ স্কোয়ার থেকে চলতি বছরের 5 ফেব্রুয়ারি রাজাকর আল বাদারের সদস্যদের মৃত্যুদণ্ড চেয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাদেশে। বৃহস্পতিবার রাতে শাহবাগ থেকে বিশাল মিছিল প্রদক্ষিণ করে রমনা, গুলশান, শ্যামলী, মতিঝিল বাণিজ্য অঞ্চল, এলিফ্যান্ট রোড প্রমুখ রাস্তায়। স্লোগান ছিল মানবতার সপক্ষে, স্লোগান ছিল শাহবাগ জিন্দাবাদ, মুক্তিযুদ্ধ জিন্দাবাদ। সুপ্রিম কোর্ট সমকামিতাকে ফৌজদারি দণ্ডবিধি 377 ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বহাল রেখে এক ধাপ পিছিয়ে পড়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই। বৃহস্পতিবার নাভি পিল্লাই জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ব্যক্তিগত এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে সমলৈঙ্গিক যৌন আচরণকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে ভারত আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার আইনে স্বীকৃত বৈষম্যহীন সমাজ এবং মানুষের ব্যক্তিগত অধিকার পরিপন্থী কাজ করেছে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বুধবারের রায়ে ভারত এক লাফে অনেকটা পিছিয়ে গেছে এবং মানবাধিকারে বড় ধরনের ধাক্কা খেয়েছে। মানবাধিকার সুরক্ষায় ভারতের সুপ্রিম কোর্টের গৌরবোজ্জ্বল ইতিহাস থাকলেও এই সিদ্ধান্তে আদালত সেই ঐতিহ্য থেকে দুঃখজনকভাবে সরে এসেছে বলে পিল্লাই উল্লেখ করেন। সেই সঙ্গে আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। সিনেটের আস্থা ভোটে জয়ী হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা। এর ফলে তার সরকারি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হল। সম্প্রতি লেত্তা ইতালিয়ান সংসদে দীর্ঘমেয়াদী সংস্কারের প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে নীতি নির্ধারকদের তাতে সমর্থন দেওয়ার আহ্বান জানান। গত 20 বছরে ইতালির সংসদে কোনো সংস্কার হয়নি, তাই আর দেরি করার কোনো মানে হয় না। জানিয়ে লেত্তা বলেন, আমার পক্ষে যা সম্ভব তার সবই আমি করব। যারা বলে বিশৃঙ্খলা অনেক বেড়ে গেছে এবং আমরা কিছুই করতে পারবো না, তাদের আমি ছেড়ে দেব না। বুধবার সিনেটে 173 ভোটের মধ্যে 127 ভোট পেয়ে জয়লাভ করেছেন লেত্তা। মধ্য বামপন্থী ডেমোক্রেট পার্টি, মধ্যপন্থী এবং মধ্য ডানপন্থী গোষ্ঠী লেত্তাকে সমর্থন করেছে। নভেম্বরে ক্ষমতাসীন জোট থেকে মধ্য ডানপন্থী নেতা সিলভিও বার্লুসকোনির দল ফোর্সা ইতালিয়া পার্টি বেরিয়ে গেলে লেত্তাকে এই আস্থা ভোটের মুখোমুখি হতে হয়। আর এই জয় নেতার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করল। যদিও বুধবার ভোটের সময় কয়েকশো প্রতিবাদকারী সংসদের কাছে জড়ো হয়েছিল। ইউক্রেনে চলমান রাজনৈতিক সংকটের কারণে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণের বিষয়ে চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জিন সাকি বলেন, আমরা ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছি, যার মধ্যে নিষেধাজ্ঞাও রয়েছে। যদিও এখনই বিষয়টি স্পষ্ট করে বলতে চাননি তিনি। রাজধানী কিয়েভ থেকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সরাতে পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটা যুক্তরাষ্ট্রের মোটেও পছন্দ করছে না বলে বিবিসি সূত্রে খবর। যুক্তরাষ্ট্র বেসামরিক মানুষের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার না করার জন্য ইউক্রেন সরকারকে সতর্ক করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী পাভলো লিয়েবেদা বলেছেন, তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবে না।
তালিবানি হামলা কাবুল বিমানবন্দরে। বুধবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ঘেঁষা জার্মান বাহিনীর ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তালিবানি জঙ্গিরা। সরকারের পক্ষ থেকে ঘটনায় হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি, বিস্ফোরণে 10 জন জার্মান সেনা নিহত হয়েছেন এবং 2টি সেনা কনভয় উড়ে গিয়েছে। অন্যদিকে কাবুল পুলিশ জানিয়েছে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কাবুল বিমানবন্দরে ন্যাটো বাহিনীর একটি বেস ক্যাম্পও রয়েছে, সেটি জঙ্গিদের নিশানা ছিল বলে মনে করা হচ্ছে। কেনিয়ার গুলির লড়াইয়ে মৃত্যু হলো 8 জনের, মৃতদের মধ্যে 5 জন পুলিশ কর্মী। বুধবার ঘটনাটি ঘটে পূর্ব কেনিয়ার সোমালিয়া সীমান্ত থেকে 9 কিলোমিটার দূরে। অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে বলে জানিয়েছে পুলিশ। সোমালিয়া সংলগ্ন কেনিয়ার সীমান্ত এলাকায় ওই ধরনের আক্রমণ প্রায়ই ঘটছে। 2011 সালের অক্টোবর মাস থেকে এই ধরনের হামলা বেড়েছে। আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধের জন্য কেনিয়া সরকার